এখন বাজে 3:30। দেখো রিমি কিন্তু ঘুমায়নি, বলছে মা আমার না মাথার মধ্যে ঝিলিক পাচ্ছে। আমাদের কিন্তু চোখ কান নাক যাই হোক কিন্তু মাথাটাই মেন। ওর এই বাঁ পাশে তোমাদের দেখায় না, বাঁ পাশে শিরার এখানে ওর খালি মানে সত্যি সত্যি হাত দিয়ে দেখি কি কি ঝিলিক পাচ্ছে। তা আমার তো সারা রাত এমনিই ঘুম নেই, তাই সবাই তো দেখতেই পাচ্ছ ঘুমাচ্ছে, যেহেতু 3:30 বাজে। আর আমি ওই জায়গাটা ওকে এরকম মানে করেই দিচ্ছি। তারপরে যখন 5টা বাজে তখন উঠে গেছি। আর ওকে তো এখানে জানোই তো 5টায় পয় পরিষ্কার করা চালু করে দেয়। সবাই ঘুমাচ্ছিল যদিও, আর আমি তো সেইভাবেই বসেই রয়েছি। ওর 5টার সময় জ্বরটা মেপে দেখি, সিস্টাররাই তো মাপে, আমাদের মাপতে হয় না। তখন দেখি ওর 101 জ্বর। আমি একা একা, ওর বাপি তো রুমে চলে গেছে। আমি বললাম চলে যাও, থাকতে হবে না, আর কত রাত বাইরে থাকবা, মশায় কামড় দিলে। এখানে আবার দেখলাম 1-2 জনের ডেঙ্গু হয়েছে। তোমরাও কিন্তু দেশে সবাই সাবধানে থাকবে, কেননা এখন তো এই বর্ষার দিনে তো ডেঙ্গুর ইয়েটা হয়। তাই আমি বললাম ফালতু ফালতু থেকো না, বাইরে তো ফ্যান নেই, তুমি চলে যাও, আমি যদি দরকার পড়ে আমি তোমাকে ডেকে নেবো। আর এত জ্বর এসছে 101। একবার দুটো বগলতলায় জলপট্টি দিচ্ছি, এখানে যেরকম নিয়ম বারবার গা মুছাচ্ছি, আর বারবার হচ্ছে মানে এটা বরফ দিয়ে গেছে, বরফটা মাথার মধ্যে দিয়ে রেখেছি, কেননা জল দিতে পারছি না। তো এর জন্য বরফ দিয়ে এইভাবেই আমি দাঁড়িয়ে আছি পুরো 3:30 থেকে সকাল 6টা অবধি। তারপরে তোমাদের দাদাভাইকে আমি ফোন করলাম, তারপরে তোমাদের দাদাভাই 6:30টার সময় আসলো। তাও আমি আগের থেকে ফোন করিনি, যতক্ষণ পারি ততক্ষণ কিন্তু আমি চেষ্টা করি, যখন না পারি তখনই তোমাদের দাদাভাইকে কিন্তু ফোন করি। তাই আমি ভাবলাম যে না আমিই করি, উনি তো এমনি গিয়ে 10টা-11টার দিকে শুয়েছে। তারপরে তোমাদের দাদাভাই আসলো। শুভ সকাল বন্ধুরা। তোমাদের দাদাভাই তখন 6:30 বাজে, আর যখন আসলো রিমিকে বিরাস টিরাস করিয়ে কমপ্লিট করে, তারপরে তো তোমার দাদাভাই রিমির জন্য একটু দুধ 7:30টার সময় আর পাউরুটি নিয়ে আসলো। কেননা প্রত্যেক দিন দেখো ইডলি কিন্তু ভালো লাগে না, একটা খাবার কি প্রত্যেক দিন ভালো লাগে। তাই দুধ আর অর্ধেকটা পাউরুটি খাইয়েছি, আর একটু পর পর মেপে মেপে জল খাওয়াচ্ছি, 100 করে জল খাওয়াচ্ছি। মানে যতটা জল খাবে ইউরিনটা ততটা বেরিয়ে যাবে। বললো খালি জল খাওয়াও, বেশি করে জল খাওয়াও, ইউরিন বেরিয়ে গেলে জ্বরটা কমে যাবে। তাই বেশি করে জল খাওয়াচ্ছিলাম। আবার তোমাদের দাদাভাই ডাবের জল নিয়ে আসলো, ডাবের জলও খাওয়াচ্ছি। আর যখন 9:45 বাজে তখন কিন্তু তার মধ্যে কিন্তু ডাক্তার দেখে গেছে, দেখে বললো যে প্রফেসররা সব এসেছিলো, যে আরতি ম্যাডাম ছিল না, আরতি ম্যাডাম কিন্তু প্রফেসরের উপরে ছেড়ে দিয়েছে। উনি যেহেতু টনসিলের অপারেশনে, মনে হয় তো টনসিল অপারেশনটা হয়তো সাকসেসফুল হয়নি, তাই কারণে কিন্তু পাশ দিয়ে ব্লাড বেরোচ্ছিলো। ওরা বললো যে আমরা যেটা অপারেশন করেছি ওটা সাকসেসফুল হয়ে গেছে, আমাদের তরফ থেকে আমরা সাকসেসফুল। এবার যে রক্ত সমস্যা সেটা হচ্ছে হিমোটোলজিতে বসবে, সেটা আমরা নেই। তারপরে যখন ওকে একটা ইডলি এনেছিলো, আজকের ইডলিটা কিন্তু একদম ভালো ছিল না, আমিও খেতে পাইনি, পরে ইডলিটা ফেলে দিয়েছিলাম, মনে হচ্ছিলো টক টক, জানো তো। আর এই যে নাকের ভিতরে দেখছো না, ডাক্তাররা এসে ওর পট্টিটা খুলে দিয়ে গেছে। এইগুলো কিন্তু গজ, কালকে যখন অপারেশনের সময় দেখলে না আমরা ওষুধ আনতে গেলাম, তখন এই এক একটা গজের দাম কিন্তু 3000 টাকা করে, দুটো নাকে গজ দেওয়া রয়েছে 6000 টাকা। কিন্তু বলেছে এগুলো আস্তে আস্তে এমনি মুখ দিয়ে আর নাক দিয়ে আস্তে আস্তে গলে গলে পড়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। আর হিমোগ্লোবিন ওর 5 পয়েন্ট চলে এসছে। তারপরে বললো ওকে ব্লাড দিতে হবে, 5.7 ছিল। তাই যখন 12টা বাজে ও বলছে আমি ইডলি খাবো না, আমি ভাত খাবো। তোমাদের দাদাভাই যেহেতু বলছে ভাত খাবে, আর আজকে না শনিবার, জানোই তো আমি নিরামিষ খাই। আর তারপরে আমার চা খাওয়ার পরে মনে পড়েছে আমার মায়ের কাছে ফোন করলাম, মা ফোন করেছিল, শুনছি মনসা পুজো, যেহেতু আমার শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে আমরা জন্মের থেকেই দেখছি মনসা পুজোটা আমাদের বাঙালির ধর্মের মধ্যে করতে হয়। তাই আমি আর খাইনি কিন্তু সারাদিন ভাতটা। তাই আমি বললাম ঠিক আছে, আজকে যখন শনিবার আমার নিরামিষ, আমার জন্য রান্না করতে হবে না, তুমি একটা ভাত নিয়ে আসো, তোমার আর মেয়ের হয়ে যাবে। তাই মাছ ভাত নিয়ে আসলো। আমি কিন্তু সারাদিন না খেয়েছিলাম, আমি আর খাইনি। মনসা পুজো যেহেতু, পুজো না হলে তো রান্না করতে নেই মনসা পুজো। তাই আর যখন 2:20 বাজে তখন রিমির জানো তো 111 জ্বর এসছে, 111 জ্বর। আমি তো মানে কি করব না করব দিশ পাচ্ছি না। তখন তারপরে আবার তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ঘরে গেছিলো, আমি বললাম তাড়াতাড়ি আসো, মেয়ের 111 জ্বর। আমি একা একাই মেয়েকে গা মুছাচ্ছি, চান তো সকালবেলায় করে দিয়েছি, আর ও কিন্তু ভাতও খেতে পারিনি। ও খালি তরমুজের রসটাই ভালো খাচ্ছে, আজকাল লেবুর রস আনিনি। তরমুজের রসটা যেহেতু ভালো খাচ্ছে, একটা গ্লাস কিন্তু 40 টাকা করে নেয়। তাই তরমুজের রসটা নিয়ে আসলো, ওটাই খাওয়াচ্ছি। আর এদিকে দেখো কপালে জলপট্টি, মাথায় আইসক্রিম, বরফ দিয়ে রেখেছি, আর এদিক দিয়ে আমি সমানে গা মুছাচ্ছি পুরো, মানে ঘেরা দিয়ে পুরো, মানে খালি বলছে ক্লিন করো ক্লিন করো, পরিষ্কার করো। 111 জ্বর, আমরা 101 থাকলেই মানে এত কষ্ট হয়। আর কেন এরকম হচ্ছে ডাক্তারকে বললাম, যে ডাক্তার আসলো, বলছে দেখো আমরা তো রক্ত সমস্যা না, আমরা তো হিমোটোলজি ডিপার্টমেন্ট না, হিমোটোলজি ডিপার্টমেন্ট তো রানীপেটিতে।
আমরা ওখানে ট্রান্সফার করব এখন 7.5 7.7 ওর হচ্ছে হিমোগ্লোবিন। অপারেশনের সময় তোমাদের দাদাভাই বললো আমার সামনে একটা সাদা ব্লাড দিয়েছিল, সাদা রক্ত দিয়েছিল। তারপরে শুনলাম যেহেতু তোমাদের দাদাভাইকে অপারেশনের ওটি থেকে 11টার সময় বের করে দিয়েছিল, তারপরে শুনলাম ডাক্তারদের কাছে না যে তখনও ওকে নাকি বলে ওটির সময় একটা লাল রক্ত দিয়েছে, একটা সাদা রক্ত। যেহেতু একটা লাল রক্ত দিয়েছে তাহলে কেন 5.7 আসলো? যদি 10 থাকতো তাহলে কিন্তু আজকে ছুটি দিয়ে দিত আমাদের। প্রথম বলেছিল আজকে ছুটি দিয়ে দেবে, তারপরে হিমোগ্লোবিন টেস্ট করে দেখে যে 5.7, তাহলে ইমার্জেন্সি ওকে তাড়াতাড়ি খুব ব্লাড দিতে হবে। আমি কোনোদিন রিমিকে এতটা কম হিমোগ্লোবিন রাখি না, তোমরা সবসময় দেখো 7.7 নাই 7.8 রাখার চেষ্টা করি, 7-এর উপরে, যাতে ওর শরীরটা একটু ভালো থাকে। আর যেন না এত জ্বর আসছে, জ্বর তো কমেই না। তারপরে যখন দুপুর 2:30 বাজে তোমাদের দাদাভাই যখন খেলো তখন রিমিকে আবার কটা খাইয়ে দিল, আর আমি তো না খেয়েই আছি ওইভাবে সারাদিন, শুধু চা খেয়েছি। তারপরে ডাক্তার বলল যে আমরা ওখানে কল করেছি রানীপেটিতে, ওরা কি করে আমরা পরে তোমাদেরকে জানাচ্ছি। তা আমি তো ব্যস্ত হয়ে গেছি যে দুপুর 2:30 বেজে গেছে, এখনও কেন হচ্ছে ওকে ব্লাড দেওয়া হচ্ছে না। বলছে আমরা রানীপেটি ডাক্তারকে জানিয়েছি, তোমাদের হিমোটোলজি ডাক্তার আসবে, আমাদের তরফ থেকে তো আমাদের পুরো অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, আমরা তো ছেড়ে দিয়েছি, কিন্তু ওনারা বলছে এখানে ট্রিটমেন্ট করতে, তাহলে রিমির কিছু টেস্ট করতে হবে, কেন রক্ত দাঁড়াচ্ছে না। তার মধ্যে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই চা নিয়ে এসে, রিমি তো জানো চা খায় না, ওর আজকে কি মনে হলো চা খাবে। ও এখন যেটা খেতে চাচ্ছে আমি কিন্তু সেটাই দিচ্ছি, কোনটা মানে বারণ কোনটা অবারণ সেটা আমি দেখছি না। ওর পেটে কিছু থাকতে হবে, যেহেতু বস্তা বস্তা মানে বাক্স বাক্স ওকে দিতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে, সব তো স্যালাইনের দ্বারাই যাচ্ছে, এর জন্য ওর যেটা খেতে পাচ্ছে আমি সেটাই দিচ্ছি। আমি খালি বলছি তুই একবার বল। তরমুজের রস ও আজকে 2 গ্লাস খেতে চেয়েছে, আমি 2 গ্লাসই খাইয়েছি। ওর পেট ভরা নিয়ে কথা, যেহেতু এত ইঞ্জেকশন যাচ্ছে। ও আজকে দেখি কি একটু চা আর বিস্কুট খেয়েছে। আর এই দিক দিয়ে দেখো ওর যে অপারেশন হয়েছিল না, হাতে টাতে রক্ত ছিল, ওগুলো আমি মুছে দিলাম। আর এখানে দেখো আবার ব্লাড নিল, কেন বলো তো ব্লাডটা নিল? এটা হচ্ছে দেখো একেতেই দুটো হাতে মেয়েটার এত সুই ফুটিয়েছে, মানে দেখা যাচ্ছে না জানো তো, ডাক্তাররা পর্যন্ত আজকে কান্না করে দিয়েছে যে এত কষ্ট হয়েছে, হয়তো টনসিল অপারেশনটা সাকসেসফুল হয়নি বলেই ওর এতটা কষ্ট। নার্স ডাক্তাররা পর্যন্ত কান্না করেছে। আর এই রক্তটা নিয়েছে কারণ দেখছে যে কেন ওর শরীরে রক্ত দাঁড়াচ্ছে না, ও তো এত বছর ধরে রক্ত দিচ্ছে, এরকম তো হয় না। কালকে রক্ত দিয়েছে, আজকেই 5.7 হয়ে গেছে। ওর শরীরে কোনো ইনফেকশন হলো নাকি কি বা কিছু হলো নাকি, এর জন্য অনেকটা রক্ত নিয়েছে, প্রায় 10 ml রক্ত নিয়েছে, 4 সিরিঞ্জ হয়েছে, মানে 4টে যে শিশির মধ্যে যে রক্ত রাখে ওরকম নিয়ে গেছে। তারপরে বললো রক্ত রিপোর্ট কী আসে তারপরে রাতে ব্লাড চালাবো। আমি তো পাগল হয়ে যাচ্ছি যে এখনও কেন ব্লাড চালাচ্ছে না, সেই সকাল থেকে বলছে চালাবে চালাবে। আমি তো এদের সাথে মানে খুব রাগারাগি করছি সবার সাথে, তা আর কি করা যাবে। তারপরে তোমাদের দাদাভাই ঘরে গেল, এবার সারাদিন পরে মাজা ঘষা করে এনেছে। পরে শুনলাম গ্যাসও শেষ হয়ে গেছে, আলু ভাজাটা ভালো করে ভাজা হয়নি, বিট আর হচ্ছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা এনেছিল, তা সত্যি ভালোভাবে খেয়েছিলাম, কিন্তু আলু ভাজাটা ভালো ভাজা হয়নি। তোমাদের দাদাভাই বলছে মেয়ের তো 8টার মধ্যে খেতে দিতে হবে, ভাবলাম তাড়াতাড়ি রান্না করি, এখন যদি আমি গ্যাস ভরতে যাই তাহলে তো আমার 10টা বেজে যাবে। তাই বললো ভাত আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছিলো, আলু ভাজাটা না লাস্টে আর ঠিক মতন আমি বলছি ঠিক আছে ভেন্ডি ভাজা দিয়েই মেয়ে খেয়ে নেবে, যা আছে তাই দিই, আজকে নিরামিষ শনিবার। আর এটা দিয়েই আমরা রাত্রিবেলা খেয়েছি। তারপরে ওর রিপোর্ট আসলো আর ডাক্তারও আসলো, ডাক্তার বলতে এখানকার ডাক্তার, হিমোটোলজির ডাক্তার আসেনি। বলল যে আমি একটু একটু বুঝেছি ওদের কথা, বলছিল ওর যে অ্যালার্জি আছে না, অ্যালার্জিতে ইনফেকশন হয়েছে, অ্যালার্জিতে ওর শরীরে অ্যালার্জি। এই যে দেখো আজকে 6 দিনের মধ্যে 4টে ব্লাড শেষ হয়ে গেল। এবার নানান লোকের ব্লাড তো নানান লোকের রক্ত তো শরীরে দেওয়া হয়েছে, তাই না? হয়তো তাদের ভিতরেও মানে অ্যালার্জি থাকতে পারে, সেই কারণে ওর কিন্তু অ্যালার্জিতে বললো ইনফেকশন হয়েছে। আবার তোমাদের দাদাভাই চলে গেল আমাকে 10টার মধ্যে ভাতটা দিয়ে, ডাক্তার এসে বললো ওর ওষুধ আনতে হবে। আবার আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম, রিমি আমাকে যেতে দিচ্ছে না, আমি আজকে এমনকি ঘরেও যাইনি, সারাদিনে স্নানও করিনি, কিন্তু তোমাদের দাদাভাই আবার আসলো, আমি স্লিপটা দিলাম, আমি বললাম ওষুধগুলো নিয়ে আসো। আর দেখো 1 বাক্স ওষুধ দিল। রিমি কিন্তু ওষুধগুলোর প্রত্যেকটা ফটো তুলে রেখেছে, কারণ জানোই তোর বেশি কৌতূহল, ও বলছে এগুলো আমি দেখে নেবো, এগুলো কিসের জন্যে। ও হয়তো ভাবছে ওর রক্ত রিপোর্ট মনে হয় খারাপ এসছে। তা ডাক্তার বললো না তোমার রক্ত রিপোর্ট খারাপ আসেনি, তোমার শরীরে অ্যালার্জি ঢুকেছে, তার মধ্যে একটু ইনফেকশন আছে, এর জন্য এই অ্যান্টিবায়োটিকগুলো দিতে হবে, কারণ তোমাকে তো বিএমটি রুমে ভর্তি হতে হবে। তার আগে তো ডাক্তার ওকে ভালো করে বোঝালো, একটা মেয়ে ডাক্তার অল্প বয়সে, খুব সুন্দর করে বললো মা তোমার তো বিএমটি রুমে ভর্তি হতে হবে, এর জন্য এই ওষুধগুলো প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক তোমার শরীরে নিতে হবে, কারণ তুমি ওখানে যেন সুস্থ থাকতে পারো। আর এই স্যালাইনের ভিতরে ইঞ্জেকশনটা দিল, তখন প্রায় 11:30 বাজে, বললো যে এটা শেষ হওয়ার পরে ব্লাড চালু করলাম। আমরা বললাম ঠিক আছে।
তারপরে তোমাদের দাদাভাইকে বললাম চলে যাও, অনেকক্ষণ ছিল, আমি বললাম চলে যাও, এখানে মশা কামড় দিচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই চলে গেল। আর এটা শেষ হলো প্রায় একটা, এই যে 1:45 বাজে। তারপরে 1:45 শেষ হওয়ার পরে 1টার সময় ওকে ব্লাড চালু করলো। আর এক পাশে ব্লাড আর এক পাশে ওর পুরো মেশিনপত্র দিয়া ওর হচ্ছে পালস, প্রেশার সব চেক করছে। আর আমার কিন্তু সারা রাত চেয়ারেই কেটে গেছে, কেননা পুরো বেডটা জুড়েই ও রয়েছে। একদিকে পায়ে প্রেশার মাপছে, ওর হাতটা তো খুব সরু সরু তোমরা দেখেছো, এর জন্যে পায়ে প্রেশার মাপছে। আর 1টার সময় ব্লাডটা চালু করেছে, 4টেই শেষ হবে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত।